বন্ধুরা, এশিয়া মহাদেশের পূর্ব দিকে অবস্থিত, ভারত থেকে প্রায় অনেকটাই দূরে জাপানের রাজধানী টোকিও শহরের এক প্রান্তে, যেখানে নেই কোনো আকাশচুম্বী বিল্ডিং, নেই কোনো তাড়াহুড়ো, একদম শান্ত একটা শহরের সাথে ভারতের নারীর একটা খুব বড় মাপের যোগসূত্র আজও তৈরি হয়ে আছে। যদিও সরকারি মতে এই নারীর টান থাকলেও বাস্তবে কতটা, সেই রহস্যই আজ আপনাদের সামনে উদ্ঘাটন করতে চলেছি। চলুন তাহলে যাওয়া যাক। আমরা এখন ওকুবো শহরে রয়েছি। ওকুবোটা হচ্ছে জাপানের শিনজুকু শহরে টোকিওর মধ্যে অবস্থিত। আমরা আজকে খুব বৃষ্টি হচ্ছে, আমরা ছাতা মাথায় নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমি যে জায়গাটায় যাচ্ছি সেটা আমার মতন কোটি কোটি বাঙালির তথা ভারতবাসী তথা সারা বিশ্বের বহু মানুষজনের কাছে একটা আবেগের জায়গা। জন্মের পর জ্ঞান হওয়া থেকে যে মানুষটাকে আমরা নিজের অজান্তেই ভালোবেসে ফেলি, যে মানুষটাকে নিজেদের আদর্শ বলে ভাবতে থাকি, যে মানুষটার জন্য আজ আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, আজ আমি সেই মানুষটারই দশকের পর দশক ধরে রাখা এবং পূজিত হওয়া চিতাভস্যের সামনে আপনাদের নিয়ে যাচ্ছি। তিনি হলেন আমাদের সবার নেতা, নেতাজি সুভাষচন্দ্র বসু। সত্যিই কি রয়েছে ওখানে তার চিতাভস্য? চলুন মন্দিরটার সামনে যাই, গিয়ে আগে মন্দিরটা আপনাদের দেখিয়ে নিই। এটা একটা বৌদ্ধ মন্দির। এই মন্দিরে নেতাজির মূর্তির নিচে লেখা আছে 1957 সালে এখানে পণ্ডিত জওহরলাল নেহেরু এসেছিলেন। 1958 সালে এসেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং 1969 সালে এসেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। 2001 সালে এখানে অটল বিহারী বাজপেয়ীজিও এসেছিলেন। তিনি কিছু লিখে গেছেন যে উনি রেনকোজিতে দুবার এসে খুব প্রসন্নতা লাভ করেছেন, কারণ এখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতার চিতাভস্য সুরক্ষিত আছে। সরকারি মতে এই মন্দিরে রাখা আছে ওনার চিতাভস্য সেই 1945 সাল থেকে। 1945 সালের 18ই আগস্টের বেশ কিছুদিন পর থেকেই বলা যেতে পারে। প্রতি বছর 18ই আগস্ট এটা সর্বসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য একটা অনুষ্ঠানের মাধ্যমে খুলে দেওয়া হয়, যেটা কিনা আসলে আমাদের মতন মানুষকে শুধুমাত্র বোকা বানানোর জন্যই। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমাদের মতো সাধারণ মানুষকে বোকা বানানোর জন্যই। আমি জাপানের রেনকোজি মন্দিরের সামনে দাঁড়িয়ে বলছি যেটা আসলেই একটা ফেক রটনা, যেটা বলে আমাদের গভর্নমেন্ট আমাদের দিনের পর দিন, বছরের পর বছর ধরে বোকা বানিয়ে আসছে। এই বৌদ্ধ মন্দিরে আমি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং এখানকার জাপানিজ গভর্নমেন্টের সামনে কিছু প্রশ্ন আর বেশ কিছু ইনফরমেশন রেখে যেতে চাই। এগুলো শুনে আপনারাই জানান যে এটা কি সত্যি নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্য? জানান। আচ্ছা, আমার প্রশ্ন নাম্বার 1, আমাদের দেশে নেতাজির মৃত্যুর খবর আসার পরে নেতাজির শ্রাদ্ধ শান্তির দিনে কেন গান্ধীজি তড়িঘড়ি নেতাজি ভবনে চিঠি পাঠিয়ে ওনার শ্রাদ্ধ না করার আবেদন জানিয়েছিলেন বলুন তো? আচ্ছা, আমার প্রশ্ন নাম্বার 2, যে বিমানে নেতাজি যাচ্ছিলেন তাতে 16 জন মাত্র যাত্রী ছিলেন। তাতে কিছু জন যাচ্ছিলেন টোকিওতে, কিছু যাচ্ছিলেন মাঞ্চুরিয়াতে। দুর্ঘটনার পর দেখা গেল যে যারা টোকিও যাচ্ছিলেন তারা সবাই বেঁচে গেছেন, আর যারা মাঞ্চুরিয়া যাচ্ছিলেন তারা সবাই মারা গেছেন। কি করে হয়? বিমানটা তো কোনোভাবেই টোকিও হয়ে মাঞ্চুরিয়াতে যায়নি। আচ্ছা, আমার প্রশ্ন নাম্বার 3, কেন আজ পর্যন্ত এই অস্থিভস্যের ডিএনএ টেস্ট করা হলো না?
আমাদের গভর্নমেন্ট কেন সব সময় এটা এড়িয়ে যায়? কেন? আমার প্রশ্ন নাম্বার 4, কেন এই অস্থিভস্যটা আজ পর্যন্ত জাপানে পড়ে আছে? বলুন তো, কেন পড়ে আছে? আমাদের দেশে কি আমাদের নেতাজির জন্য এইটুকু জায়গা নেই? এই ছোট্ট একটু অস্থিভস্য রাখার জায়গা নেই? নাকি এটা আমাদের দেশে গেলেই এটা ডিএনএ টেস্টের দাবিটা আবার জোরালো হবে? তাই ভারতের আইন অনুযায়ী 20 বছর পর যে কোনো সরকারি ডকুমেন্ট, যে কোনো ন্যাশনাল আর্কাইভসে চলে যাওয়া উচিত, যেটা যে কোনো নাগরিক চাইলে যখন খুশি দেখতে পারবে, এবং সেটা যায়ও। কিন্তু নেতাজির ক্ষেত্রে তা হলো না বা হয় না কেন? আমার প্রশ্ন নাম্বার 6, চন্দ্রচূড় বাবুরা কিংবা অনুজ বাবুরা যখন আরটিআই করে শাহনওয়াজ কমিটি কিংবা খোসলা কমিশনের এক্সিবিট লিস্ট চেয়েছিলেন, তখন গভর্নমেন্ট থেকে তাদের কেন বলা হলো যে নেতাজির এই তথ্যগুলো দিলে দেশে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হবে এবং ন্যাশনাল সিকিউরিটির প্রবলেম হবে? কেন? আচ্ছা, আপনাদের আরও জানিয়ে রাখি, ওনাদের আরটিআই করার পর ইউনিয়ন হোম সেক্রেটারি ইনফরমেশন কমিশনারকে এক চিঠিতে লিখে জানিয়েছিলেন যে প্রায় 70,000, হ্যাঁ 70,000, কথাটা শুনুন, 70,000-এরও বেশি ডকুমেন্ট আছে নেতাজি সম্পর্কে, কিন্তু সেগুলো যদি রিলিজ করা হয় তাহলে দেশে দাঙ্গা লাগবে। কেন উনি এই কথা বললেন? আচ্ছা, আমার প্রশ্ন নাম্বার 7, যারা আই উইটনেস ছিলেন, প্লেনে যারা ছিলেন আই উইটনেস, তারা প্লেনটা কত উঁচুতে ভেঙেছিল তা নিয়ে এক একজন কেন এক এক রকম মতবাদ দেন। কেউ বলছে 5,000 ফিট, কেউ বলছেন 10,000 ফিট, কেউ 12-14। কেন এইরকম এক একজন এক এক রকম কথা কেন বলবে? আমার প্রশ্ন নাম্বার 8, যে কজন বেঁচেছিলেন তাদের একজনের কথা আরেকজনের সাথে মেলেনি। কখনো হাবিবুর রহমান বলছেন যে তিনি নেতাজিকে বার করে বাঁচানোর চেষ্টা করেছিলেন, অন্যদিকে অন্যজন বলছেন হাবিবুর রহমান কোথায়, হাবিবুর রহমান তো ছিল না, তিনি নাকি চেষ্টা করেছিলেন। কেন এরকম দুরকম কথা কেন? আচ্ছা, আমরা জানি জাপানিজরা না অত্যন্ত সততাপরায়ণ, কিন্তু তার কোনা যিনি একজন জাপানিজ আই উইটনেস ছিলেন, তার কাছে যখন একজন আমেরিকান জীবনীকার এবং অনিতা পাপ গিয়েছিলেন, তখন তাদের উনি কি বলেছিলেন জানেন? উনি বলছেন, আমি যখন নেতাজিকে দেখলাম তখন নেতাজি দাঁড়িয়ে আছেন, খুব শান্ত মুখে দাঁড়িয়ে আছেন, কোনো চিন্তা ভাবনা নেই, শার্টটা খুলে দেওয়া হয়েছে, ট্রাউজার পরে দাঁড়িয়ে আছেন, কি যেন ভাবছেন। এই একই মানুষ যখন খোসলা কমিশনের সামনে এলেন, তখন তিনি কি বললেন? তিনি বললেন, আমি নেতাজিকে দেখেছিলাম, হ্যাঁ, শরীরে একটা সুতো পর্যন্ত নেই, গোটা শরীর দাউ দাউ করে জ্বলছে, চোখ মুখ ঝলসে গেছে। কেন একজন মানুষের এরকম 2-3 রকম কথা কেন? আচ্ছা, আমার প্রশ্ন নাম্বার 10, সুভাষচন্দ্র বোসের নামে ডেথ সার্টিফিকেট কোথায়? যে ডেথ সার্টিফিকেট আমরা পাই সেটা হলো ইচিরো ওকুরা নামে একজন জাপানি সৈনিকের। সেটা একজন জাপানি সৈনিকের, যার নাম ইচিরো ওকুরা। দাহ করার সার্টিফিকেটটাও যেটা পাওয়া গেছে সেটাও এই ইচিরো ওকুরার নামেই। তাহলে সুভাষচন্দ্র বোসের সার্টিফিকেটটা কোথায়? আমার কোশ্চেন নাম্বার 11, যে জাপানিজ ডাক্তার বলেছিলেন যে তিনি সুভাষচন্দ্র বোসের ডেথ সার্টিফিকেট লিখেছিলেন, তিনি মুখার্জি কমিশনের টাইম পর্যন্ত বেঁচে ছিলেন। হ্যাঁ, যে ডাক্তার সুভাষচন্দ্র বোসের ডেথ সার্টিফিকেট লিখেছিলেন, মুখার্জি কমিশন যখন হয় সেই সময় অবধি তিনি বেঁচে ছিলেন। আর তিনি হঠাৎ একটা সার্টিফিকেট নিয়ে এসে মুখার্জি কমিশনকে বললেন যে এটাই সুভাষচন্দ্র বসুর ডেথ সার্টিফিকেট, যেটা নাকি এতদিন মিসিং ছিল। কিন্তু তিনি সাথে সাথেই ধরা পড়ে গেলেন। জানা যায় যে তার দেওয়া সার্টিফিকেটটাই জাল। তাহলে ভাবুন, একজন জাপানিজ ডাক্তার এতদিন পরে কেন একটা মিথ্যা সার্টিফিকেট দিচ্ছিলেন? কেন? আচ্ছা, আমার প্রশ্ন নাম্বার 12, চন্দ্রচূড় বাবু কিংবা অনুজ বাবুরা আরটিআই করে নেতাজি সম্বন্ধে খুব স্পেসিফিক মাত্র 202টো ডকুমেন্টস চেয়েছিল 2007 সালে। কিন্তু অনেক জলঘোলা করার পরে কেন ওনাদের মাত্র 91টা দেওয়া হয়েছিল? কারা এটা ঠিক করেছিলেন জানেন, যে 202টোর মধ্যে থেকে মাত্র 91টা দেবে? তারা হলেন তখনকার প্রাইম মিনিস্টার
মনমোহন সিং, ডিফেন্স মিনিস্টার AK অ্যান্টনি, ফরেন মিনিস্টার প্রণব মুখার্জি, হোম মিনিস্টার শিবরাজ পাতিল, এদের মতো মানুষেরা এটা ঠিক করলেন কেন? তার কারণ কি? আচ্ছা, এবার বলুন তো, আমার প্রশ্ন নাম্বার 13-এ আসি। যারা বেঁচেছিলেন তাদের সাক্ষ্য অনুযায়ী কেউ বলেছেন যে প্লেনটা মাঝের অংশ থেকে ভেঙে গেছিল, কেউ বলছেন প্রথমের অংশ থেকে ভেঙে গেছিল, কেউ বলছে শেষের অংশ থেকে ভেঙে গেছিল। কিন্তু একবার আপনারা ভাবুন তো, যখন একটা মানুষ জীবন আর মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, প্লেনটা ঠিক যেখানে ভেঙেছে সেখান দিয়ে তারা বেরিয়েছে বলে জানিয়েছে। যদি সামনে থেকে ভেঙে যায় সামনে থেকে, মাঝখান থেকে ভেঙে গিয়ে থাকে মাঝখান থেকে, পেছন থেকে ভেঙে গিয়ে তাহলে পেছন থেকে, তাহলে ঠিক কোথায় ভেঙেছে তার মনে থাকবে না, যেখানে একটা মানুষ তার জীবন মৃত্যুর মাঝখান থেকে দাঁড়িয়ে একটা কথা বলছে। তাহলে এই কথাগুলোর মধ্যে এত দ্বিমত কেন? এগুলো আপনি মেনে নিতে পারবেন? আমার প্রশ্ন নাম্বার 14। আচ্ছা, আজাদ হিন্দ ফৌজকে নিয়ে লেখা ম্যানুস্ক্রিপ্ট চাওয়ার জন্য এবং সেটা পাওয়ার অর্ডার বেরিয়ে যাবার পরেও চন্দ্রচূড় বাবুর নামে কেন দিল্লি হাইকোর্টে মামলা করা হলো? আমাদের দেশে নেতাজি সম্বন্ধে জানতে চাইলে কি কোর্টে কেস করা হবে? আমাকে জানাবেন। এই সব প্রশ্নগুলো আমাদের ভারতীয় সরকার, জাপানিজ সরকার এবং আমাদের সাধারণ জনগণের কাছে আমি করে চলেছি। আমার কোশ্চেন নাম্বার 15। শ্যামলাল জৈন। শ্যামলাল জৈন, যিনি পণ্ডিত নেহেরুজির টাইপিস্ট ছিলেন, তিনি খোসলা কমিশনকে জানিয়েছিলেন যে 1945 সালের 27শে ডিসেম্বর যখন INA ট্রায়াল চলছে, তখন নেহেরু ব্রিটেনের প্রাইম মিনিস্টার অ্যাটলিকে পাঠানোর জন্য ওনাকে দিয়ে টাইপ করিয়েছিলেন। কাকে দিয়ে? শ্যামলাল জৈনকে দিয়ে টাইপ করিয়েছিলেন যে I understand from reliable source that Subhash Chandra Bose, your war criminal, has been allowed to enter Russia territory by Stalin. যেখানে সরকারি মতে নেতাজি নাকি তার আগেই আগস্ট মাসে প্লেন দুর্ঘটনায় মারা গেছেন, আর আজকে উনি দাঁড়িয়ে সেই কথা বলছেন। আর ভাবুন, নেতাজির মতন স্বাধীনতা সংগ্রামীকে নেহেরু বলছেন ইউর ওয়ার ক্রিমিনাল। মানে কি? কেন? সুভাষচন্দ্র বসু ওয়ার ক্রিমিনাল? আমার কোশ্চেন নাম্বার 16। এই শ্যামলাল জৈন খোসলা কমিশনের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, কি বলেছিলেন জানেন? বলছেন আমি নেতাজির সঙ্গে দেখা করেছি, 1967 সালে আমি নেতাজির সঙ্গে দেখা করেছি এবং এখনো উনি বেঁচে আছেন। আর এই মন্দিরে যেটা রাখা আছে সেটা 1945 সালের অস্থিভস্য। হ্যাঁ, লুই ফিশার, যিনি ছিলেন গান্ধীজির ভীষণ ক্লোজড একজন এবং গান্ধীজির অটোবায়োগ্রাফার, যার লেখা বইয়ের উপর গান্ধী সিনেমাটা তৈরি হয়েছিল। ইনি গান্ধীজির সাথে বহু সময় কাটাতেন, বহু সময় গান্ধীজি একসঙ্গে ওনারা বসে বহু সময় কাটাতেন এবং গান্ধীজি কি ওনাকে যা কথা শেয়ার করতেন তা অন্য কারুকে করতেন না। গান্ধীজির প্রাইভেট সেক্রেটারি খুরশেদ নৌরাজি 1946 সালের মাঝামাঝি যখন INA ট্রায়ালের পর চারিদিকে বিপ্লব হচ্ছে, তখন এই লুই ফিশারকে লিখেছিলেন, কি লিখেছিলেন? ইফ সুভাষচন্দ্র বোস comes back to India at the head of the Russian army, Bapu can neither reign with the country nor with the Congress. তাহলে ভাবুন, যেখানে 1945 সালের অগস্টে নেতাজি মৃত্যু ঘোষণা করা হচ্ছে, সেখানে 1946 সালের মাঝে গান্ধীজি এইরকম কেন ভাবছেন যে সুভাষচন্দ্র বোস আর্মির প্রধান হয়ে ফিরে আসতে পারে? আমাকে উত্তর দিন। আমার কোশ্চেন নাম্বার 18। সুরেশচন্দ্র বসু নেতাজির শেষদা ছিলেন, যিনি সানওয়াজ কমিটিরও মেম্বার ছিলেন এবং একটা ডিসেন্ট রিপোর্ট, ওই একমাত্র ভদ্রলোক একদম ডিসেন্ট রিপোর্ট জমা দিয়েছিলেন। এই ডিসেন্ট রিপোর্ট বলেই হয়তো ওনার সঙ্গে সানওয়াজ কমিটির এত মতবিরোধ হয়। তিনি এই সুরেশচন্দ্র বোস
1972 সালে, সালটা মনে রাখবেন, 1972 সালে খোসলা কমিশনের সামনে দাঁড়িয়ে বুক ঠুকে বলেছিলেন যে আমার ভাই মানে সুভাষচন্দ্র বোস এখনো বেঁচে আছে এবং ভারতবর্ষেই আছে। তখন জাস্টিস খোসলা তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি তাহলে বলছেন না কেন যে উনি কোথায় আছেন? তখন সুরেশচন্দ্র বসুর রিপ্লাই কি ছিল জানেন? উনি বলেছিলেন একটাই কথা, আই ডোন্ট ট্রাস্ট ইউ। হ্যাঁ, এটাই আমার কোশ্চেন নাম্বার বা ইনফরমেশন নাম্বার 19। আচ্ছা, হ্যান্ডরাইটিং এক্সপার্ট বি লাল, গুমনামি বাবা বা ভগবানজির হ্যান্ডরাইটিং এর সাথে গুমনামি বাবাটা কি? গুমনামি বাবা হচ্ছে, বলে রাখি মাঝখানে একবারের জন্য, কি এই যে গুমনামি ব্যাপারটা এটা কিন্তু নেতাজির দেওয়া কোনো নাম নয়। একজন সাধু মারা যাবার পরে তাকে নিয়ে অনেক জলঘোলা হয় এবং যখন তাকে পাওয়া যাচ্ছে না সেই সব নিয়ে অনেক কাগজপত্রে লেখা হয়। রিপোর্টাররা ওই গুমনামি এরম জায়গা থেকে গুমনামি বাবাটা নামটা দিয়েছিল, ওটাই পরে স্ট্যান্ড করে যায়। যাই হোক, এই গুমনামি বাবা বা ভগবানজির হ্যান্ডরাইটিংয়ের সাথে ডক্টর বিলাল সুভাষচন্দ্র বসুর হ্যান্ডরাইটিংটা মিলিয়েছিলেন এবং মিলিয়ে একটা বিশাল ভলিউমের প্রায় 100 পাতার একটা রিপোর্ট জমা দেন মুখার্জি কমিশনকে। এবং তাতে তিনি বলেন যে দুটো হাতের লেখাই একই মানুষের, মানে দুটো মানুষই এক, অর্থাৎ ভগবানজি বা গুমনামি বাবাই ছিলেন নেতাজি। শুধু তাই নয়, আমার কোশ্চেন নাম্বার বা ইনফরমেশন নাম্বার 20। বিশ্ববিখ্যাত হ্যান্ডরাইটিং এক্সপার্ট কার্ট বাগেট তার 50 পাতার রিপোর্টে জানিয়েছিলেন যে ভগবানজি আর নেতাজি একটাই মানুষ। ভগবানজি অর্থাৎ গুমনামি বাবা বা নেতাজি একটাই মানুষ, যিনি নাকি মারা গিয়েছিলেন 16ই সেপ্টেম্বর 1985 সালে। হ্যাঁ, অর্থাৎ নেতাজির মৃত্যু হয় আমাদের ভারতবর্ষে 16ই সেপ্টেম্বর 1985 সাল। আরও আছে আমার ইনফরমেশন নাম্বার 21। মিস্টার অশোক কাশ্যপ, যিনি তার বংশ পরম্পরায় হ্যান্ডরাইটিং এক্সপার্ট ছিলেন সুপ্রিম কোর্টে, তিনি বিশাল একটা চার্ট বানিয়েছিলেন। চার্ট বানিয়ে টিভি স্টুডিওতে এসে বসে এক্সপ্লেন করে দিয়ে গেছিলেন যে ভগবানজি আর নেতাজি দুটো হ্যান্ডরাইটিং একই মানুষের। আমার ইনফরমেশন নাম্বার 22। যে 7খানা দাঁত ভগবানজি বা গুমনামি বাবার যাই বলেন না কেন পাওয়া যায়, তার থেকে পাল্প নিয়ে তার সাথে সুভাষচন্দ্র বসুর বাড়ি মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে লোকের ব্লাড নিয়ে ডিএনএ টেস্ট করা হয়। তাতে যথেষ্ট পরিমাণে পাল্প না পাওয়া গেলেও সিডিএফডি হায়দ্রাবাদের যে ইলেকট্রোফেরোগ্রামের রিপোর্ট, যখন চন্দ্রচূড় বাবু বা অনুজ বাবুরা টপ লেভেলের ডিএনএ এক্সপার্টদের কাছে নিয়ে গেল, তখন কি জানা গেল জানেন? জানা গেল যে ডিএনএর যে 9টা পয়েন্ট ম্যাচ করা হয়, সেই সব কটা পয়েন্ট, ওগুলোকে লোসাই বলে, ওই সব কটা পয়েন্ট বা লোসাই এর মধ্যে 4টে লোসাইয়ের কিছু ডাটা এবং 5টার পার্শিয়াল কিছু ডাটা যেটা পাওয়া গেছিল, সেই সব কটা ডাটা কমপ্লিটলি ম্যাচ করে গেছিল। অর্থাৎ ভগবানজির দাঁতের যে ডিএনএ তার সঙ্গে নেতাজির বাড়ির লোকেদের ডিএনএ টোটালি ম্যাচ করেছিল। হ্যাঁ, 1998-এ মুখার্জি কমিশন গঠন করা হয়, তখন বিজেপি সেন্ট্রালে। ওনারা রিপোর্ট পেশ করতে করতে 2006 সাল। এই কমিশনের কাছে যে 4টে প্রশ্ন রাখা হয়েছিল, কি কি প্রশ্ন রাখা হয়েছিল? একটা হচ্ছে নেতাজি মারা গেছেন কিনা, মানে তাইওকুতে কোনো বিমান দুর্ঘটনা ঘটেছিল কিনা, রেনকোজিতে যে অস্থিবর্ষ আছে তা নেতাজির কিনা, যদি উনি মারা না গিয়ে থাকেন তাহলে ওনার কি হলো, আর নেতাজি এখনো বেঁচে আছেন কিনা। এই 4টে প্রশ্নের উত্তরে
ওনারা কি বলেছিলেন? প্রথম প্রশ্ন ছিল নেতাজি মারা গেছেন কি। তো মুখার্জি কমিশন বিভিন্নভাবে তদন্ত করে জানতে পেরেছিল যে তাইহুকুতে কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি। হ্যাঁ, তার মানে কোশ্চেন নাম্বার 1, নেতাজি মারা গেছেন কিনা সেই সময় নেতাজি মারা যাননি। দ্বিতীয় প্রশ্ন ছিল রেনকোজিতে যে অস্থিবর্ষ রাখা আছে তা নেতাজির কিনা। না, এটা একটা জাপানিজ সোলজারের, যার নাম ইচিরো ওকুরা। তো উনি মারা যাননি। যেহেতু নেতাজি মারাই যাননি, তাহলে তার চিতাভস্মটা এখানে রাখা হবে কি করে? আচ্ছা, যদি উনি মারা না গিয়ে থাকেন তাহলে ওনার কি হলো, এটা ছিল তৃতীয় প্রশ্ন। এইটার উত্তরে ওনারা বললেন যে এটার আমাদের কাছে যথেষ্ট প্রমাণ নেই, না ব্যাপারটা ওনারাও একটু এড়িয়ে গেলেন। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন ছিল নেতাজি এখনো বেঁচে আছেন কিনা। ওটা প্রশ্নটা হয়েছিল 2006 সালে। তখন নেতাজি যেহেতু ডেট অফ বার্থ 1897 সালের 23শে জানুয়ারি, সেই হিসেবে দেখা যাচ্ছে 2006 সালে ওনার 100 বছরের বেশি বয়স হয়ে যাচ্ছে। সেই 100 বছরের যদি বেশি বয়স হয়, অ্যাভারেজ করলে সাধারণ কোনো মানুষের 100 বছরের বয়সের বেশি যেহেতু আছেন না, তাই জন্যে মুখার্জি কমিশন বললো যে না, নেতাজি এখন আর বেঁচে নেই। আচ্ছা, আমার ইনফরমেশন নাম্বার 24। মুখার্জি কমিশন বসানোর জন্য যখন দাবি উঠেছে, তখন হাইকোর্টে সরকারি উকিল এসে কি বলেছিল জানেন? বলছিল শাহনাজ কমিটি আর জিডি খোসলা কমিশনের যেসব তথ্যগুলো ওরা দিয়েছিল, সমস্ত তথ্যে ভুলভ্রান্তিতে পড়া, সমস্ত তথ্য। জিডি খোসলা কমিশনকে, যেটাকে ওয়ান ম্যান কমিশন বলা হতো, এটা অ্যাকচুয়ালি 1970 সালে গঠন করা হয়েছিল। একজন রিটায়ার্ড চিফ জাস্টিস, হ্যাঁ, একজন রিটায়ার্ড চিফ জাস্টিস পাঞ্জাব হাইকোর্টের, যিনি বলেছিলেন 18ই আগস্ট 1945 নেতাজি তাইহুকুতে আর্মি হসপিটালে মারা যান, আর তার চিতাভস্ম টাইপের একটা বাক্সে রাখা হয়। এটা টোটালটাই ভুল। আচ্ছা, আমার ইনফরমেশন নাম্বার 25। দুর্ঘটনার পরে যারা বলেছে যে তারা নেতাজিকে দেখেছেন, তারা অ্যাকচুয়ালি কেউ নেতাজিকে দেখেনি। হ্যাঁ, তারা কেউ দেখেনি। তারা দেখেছেন যে পা থেকে মাথা পর্যন্ত প্লাস্টার করা একটা মানুষ, যার চোখটা খোলা, নাকটা খোলা। তাদেরকে বলা হয়েছে যে এটাই নেতাজি সুভাষচন্দ্র বোস। এরা কেউ নেতাজি সুভাষচন্দ্র বসুকে আগে থেকে দেখেননি বা চিনতেন না। তাহলে ওনারা কি করে বললেন যে এটা নেতাজি বডি? এবার আপনারাই বলুন যে এই রেনকোজি মন্দিরে এত বছর ধরে যে চিতাভস্মটি রাখা আছে, এটা কার? জানান, জানান আমার কমেন্ট বক্সে। যেখানে কিনা আমাদের নেতাজি 16ই সেপ্টেম্বর 1985 সাল অব্দি বেঁচেছিলেন আমাদের ভারতবর্ষেই। সে গোমনামী বাবা বলুন বা ভগবানজি বলুন, যে কোনো নামেই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন। আমার আপনার মতন সমস্ত নেতাজি প্রেমী মানুষের কাছে এই ভিডিওটা তুলে ধরুন, আর নতুন করে আবারও দাবি তুলুন ওনার এই চিতাভস্মের ডিএনএ টেস্টের জন্য। দয়া করে দাও।